রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজও তোমাদেরকে সাথে নিয়ে নতুন আর একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই তো ঘুম থেকে উঠে আগে ভাবলাম যে এই ঝুল ঝাড়া কাজটা করতে হবে, কেননা এই কয়েকদিন ধরে ফলো করে আছি যে ওইখানে মাকড়সায় বসে বসে একেবারে ঝুল পাচ্ছে। ঘরে কিন্তু ঝুল রাখা খুবই একটা ভালো লক্ষণ নয়। যখনই ঝুল দেখতে হয় তখনই ঝুলটাকে পরিষ্কার করে নিতে হয়। তো দেখো, এমনিতে ঝুল তেমনভাবে নেই, কিন্তু এই যে কোনা কোনা না প্লেয়ারের এইখান দিয়ে ঝুল থাকে। আর রাত্রেবেলা যখন ওই যে লাইট অফ করে ঘুমাতে যাই, কিংবা রাত্রেবেলা যখন লাইট জ্বালিয়ে চুপচাপ খাটের উপরে বসি, বাবুদেরকে বই নিয়ে বসাই, তখন কিন্তু ওই ঝুলগুলো চোখে পড়ে। তবে আজ একেবারে মন্তব্য করে নিয়েছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করি আর না করি, আগে এই ঝুলগুলোকে পরিষ্কার করব। তো সেই মতো একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে ডান্ডা নিয়ে সমস্ত ঘরের ঝুল ঝেড়ে নিলাম। আর এত সকাল সকাল ওই জন্য কিন্তু এখন আর বাইরের ঝুলটা ঝাড়বো না। আর ঝুল ঝাড়তে গিয়ে দেখি ফ্যানটায় প্রচুর পরিমাণে ধুলো পড়েছে। এত পরিমাণে ধুলো পড়েছে, যদি এই এক হাতে উপরের কাজ না করে নিই তাহলে দেখা গেল পরের দিন গিয়ে আর ভুলে যাবার করা হবে না। তো ওই জন্য ভাবলাম এক হাতে ফ্যানটাকেও পরিষ্কার করে নিই। খুব পরিমাণে ধুলো পড়েছে, ওই জন্য আস্তে করে ফ্যানের কার্নিশ থেকে তোমার ধুলোগুলো আগে কাপড়ে পেঁচিয়ে নিয়েছি, তারপরে গিয়ে কাপড় উল্টে ফ্যানটাকে ভালো করে মুছে নিয়েছি। আর এই সাথে সাথে ভাবলাম যে খাটের উপরের স্ট্যান্ডটাও পরিষ্কার করে নিই, যেহেতু ফ্যানটাকে পরিষ্কার করেছি, উপর থেকে হয়তো হালকা ধুলো ওর উপরে থাকতেই পারে। পরে যখন গিয়ে আবার জামা কাপড় মেলবো তখন দেখা গেলো জামা কাপড়ে দাগ লেগে যাবে। আর এদিকে দেখো একই সাথে কিন্তু আমি বিছনাটাকেও ঝেড়ে পুছে নিলাম। তবে আজকে আর বেডশিটটা চেঞ্জ করব না, ভাবছি গতকাল থেকে বেডশিট চেঞ্জ করব। কেননা একদিনে বেশি কাজ নিয়ে ফেললে তখন নিজের মাথায় একটা হাই রিস্ক হয়ে যায়। আর এদিকে এখনও বাসি ঘর তো ঝাড় দিতে পারিনি। শাশুড়িমার ওইদিকে বাসি উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, দরজায় জল পর্যন্ত দেওয়া হয়ে গেছে। তবে ওই যে আমি একটু এক্সট্রা কাজ করতে গিয়ে আমার বাসি ঘরটাই ঝাড় দেওয়া হয়নি। তো এদিকে সমস্ত ঘরের ঝুলটা ঝেড়েছি, শুধুমাত্র বারান্দার ঝুল বাকি আছে। তো ভাবছি গিয়ে পরে গিয়ে বারান্দার ঝুলটা ঝেড়ে নেব। ওইদিকে শাশুড়িমার ঘরটাও কিন্তু আমি ঝুলটা ঝেড়ে নিয়েছি, যেহেতু শ্বশুরমশাই ছিলেন ওই জন্য কিন্তু ক্যামেরাটা অন করিনি, অফ ক্যামেরায় ঝুলটাকে ঝেড়ে নিয়েছি। আর এদিকে এবার সমস্ত ঘর দোর ভালো করে ঝেড়ে নেব। আর এদিকে দেখো বারান্দায় যে বাইক, এই পাশে খাবার টেবিল, এই সমস্ত যদি বারান্দায় থাকে না, তাহলে কিন্তু বারান্দাটা ঝাড় দিতে খুবই অসুবিধা হয়। ওই যে উঠিয়ে উঠিয়ে ক্লিন করতে হয়, নিচে হয়ে হয়ে ক্লিন করতে হয়। আর আমার কাছে কথা হলো, ঘর ঝাড় দেবো, যদি একটু ডিপ ক্লিনভাবে যদি ঘরটাকে না ঝাড় দিই তাহলে আমার জন্য পোষায় না। ওই যে এক একদিন কী করি, পুরো খাটের নিচ পর্যন্ত শুয়ে পড়ে গিয়ে তারপরে কিন্তু আমি খাটটা পরিষ্কার করে নিয়ে এসে, মানে খাটের তলাটা, তো এইভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো এই যে সমস্ত কাজ বাজ সেরে এখন এই যে ব্রাশ করতে বসেছি। আর ব্রাশ করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর 8টা বেজে গেছে, প্রায় বাজতে গেছে। তো ভাবছি সকাল সকাল আগে ভাতটাকে বসিয়ে নিই, আর এদিকে চা বানাবো। ওদিকে আবার আমার শাশুড়ি মা সকাল সকাল কাজকর্ম কমপ্লিট করে নিয়ে সে গেছে পুজো দিতে, যেহেতু গোপাল সেবা দিতে হবে। তো তিনি পুজো দিতে গেছে, আর এদিকে আমি এখন সকলের জন্য চা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে তো ব্রেকফাস্টে সকলের জন্য সিদ্ধ ভাত করব। তো এদিকে দেখি চা বানাতে গিয়ে চায়ের কোটোতে চা বাড়ন্ত হয়ে গেছে। তো ভাবলাম পুরনো চা তো বর্ষা পড়েছিল, কৌটোর ভেতরে ছিল, সেগুলোকে আগে শেষ করে নিই, তারপরে গিয়ে আবার নতুন করে চা ঢালবো। আর বর্ষা পড়েতে দেখো পলিথিনের ভেতরে চিনি কিংবা কৌটোর ভেতরে চিনি সবটাই কিন্তু এখন জল স্যাঁচেতে হয়ে গেছে। চিনি আর লবণ যেই না বৃষ্টি পড়ে তাদের আকার আয়তন সব রকম পাল্টে ফেলে। মানুষও কিন্তু ঠিক তেমনই, কিছু কিছু সময় এমনভাবে জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে যে কাউকে খুশি করার থেকে নিজেকে খুশি রাখার চেষ্টা তাই মনে হয় বেশি করা ভালো। কেননা তুমি যতই ভালো কিছু করো না কেন, একটা ভুল হলে তোমাকে কিন্তু সে দোষারোপ করতে থাকবে। আর অপমান করতে কিন্তু আর দোষারোপ করতে কিন্তু বিন্দু মাত্র চিন্তা করবে না যে এই মানুষটাকে একদিন আমি নিজের প্রয়োজনে নিজের কাজে লাগিয়েছিলাম, তার জন্য না অন্যকে খুশি রাখার চেষ্টা হলো বৃথা। কিছু কিছু মানুষ ওই যে আছে না বুক পকেটে টিস্যু রাখে, ঠিক তেমনই তুমি যদি তাদের সঙ্গে তাদের মতো করে ব্যবহার না করতে পারো, তাহলে এই বুক পকেটের টিস্যুর মতো তোমাকেও কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে।
আর মানুষ মানুষকে ততক্ষণই প্রাধান্য দেয় যতক্ষণ তার প্রয়োজন থাকে। ঠিক দেখেছি, আমরা যতই মানুষকে ভালোবাসি, মানুষকে তার ভালোবাসা বোঝানোর চেষ্টা করি, সে ততই কিন্তু আমাদেরকে ভুল বোঝার চেষ্টা করে। ওই যে বলে না, দুর্বল মাটিকে পা দিয়ে লাথি দিয়ে দমন করা সহজ, কিন্তু যখন তুমি একটা কঠিন পাথরকে কিন্তু পা দিয়ে লাথি দাও, তাকে কিন্তু দমন করতে সহজ হবে না। তখন কিন্তু উপরন্তু যে পা দিয়ে লাথি দিবে সেই শক্ত পাথরটাকে সেই ব্যথা পাবে। আর ওই যে নরম কাদা ডাবাতে তো খুব সোজা লাগে, ওই জন্য কিন্তু ডাবাতে ডাবাতে ঠিক এমন এক জায়গায় পৌঁছে দেয়, যে মানুষটাকে বহুদিন ধরে ভালোবেসে এসেছো, ঠিক তার সময়ে তার নিজের রূপ, নিজে কোথায় বসবাস করে আর নিজের স্ট্যাটাস কী সেটা কিন্তু তোমাকে দেখিয়ে দেবে। তুমি যেমন ছিলে ঠিক তেমন জায়গায় থেকে যাবে। উপরন্তু কাউকে ভালোবেসে বৃথা সময় নষ্ট না করার থেকে এতদিনে বুঝেছি যে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তবেই কিনা সকলের কাছে তুমি ভালোবাসার প্রাধান্যটুকু আশা না করলেও চলবে। কেননা ওই যে তুমি অন্যের কাছে ভালোবাসা চাইবে, তখন কিন্তু নিজেকেই ব্যতিগ্রস্ত হতে হবে। তার থেকে বলো একা থাকাই শ্রেয়। আর সংসার জীবনে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করা কিন্তু অতটা সোজা না। এক এক সময় এক এক রকম সমস্যা এসে হাজির হবে। তুমি নিজে কি হারিয়েছো সেটা কিন্তু কেউ গণনা করতে বসবে না। অন্য যখন কোনো কিছু হারাবে, তখন কিন্তু তোমার কাছে সেই অন্য মানুষটা এসে কিছু জানতে চেয়েছে কিংবা তোমার কাছে কি তার পরিচয় দিয়েছে, সে কিন্তু আদৌ জানবে না। সে যখন অসুবিধায় পড়বে, সে কিন্তু তখন তোমাকেই দোষী করবে। কিন্তু তুমি যে মানুষটা তোমাকে দোষী করছে, সেও একদিন তোমার কাছে দোষী ছিল, সে কিন্তু একবারের জন্য বিন্দুমাত্র চিন্তা করবে না। ওই যে নিজের গায়ে আঘাত লেগেছে, তখনই কিন্তু নিজের ভুলটা বের করে দিয়েছে। কিন্তু সময় একদিন তারও এসেছিল, সেই সময় যে তুমি একদিনও আসনি তার কাছে, সেটা কিন্তু কেউ কখনো বোঝে না। আর সেটা যখনই বোঝাতে যাবে, তখনই কিন্তু সেই মানুষটা প্রকৃতপক্ষে তার কাছে খারাপ হয়ে যাবে। সময় কি জিনিস, সময় কিন্তু মানুষকে এক এক সময় এক এক জায়গায় নির্ধারণ করে দেয়। কাকে যে কোন সময় মানুষ কিভাবে বিপাকে ফেলবে, সেটা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউই জানে না। মানুষ তো আছি আমরা, মানুষের কাছে আত্মঅহংকার আছে। এই আত্মঅহংকার যতদিন মানুষের কাছে থাকবে, ততদিন কিন্তু মানুষের মান আর হুঁশ বলে এই জিনিসটাই কিন্তু কোথা থেকে কোথায় উড়ে চলে যাবে। তবে যখন ওই মানুষ আসবে, তখন কিন্তু ওই মানুষটা বুঝতে পারবে একদিন যে সে কত বড় অন্যায় বা ভুল করেছিল। তবে ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে যে সেদিন ঠিক একদিন আসবে। বিচার তোমার করার কোনো প্রয়োজন নেই। আমার দাদু বলতো যে ধর্মের কল বাতাসে নড়ে। হ্যাঁ গো, ঠিক। দেখবে যদি তুমি সঠিক পথে থাকো, তাহলে ঠিক এক সময় সেই নাড়াটা ভগবান স্বয়ং নিজেই দিয়ে দেবেন। আর সেই মানুষটা তখন তার প্রকৃত ভুল বুঝতে পারবে। তার থেকে ওই যে অতিরিক্ত আশা কারো থেকে না করাই ভালো। অত কষ্ট পেয়ে যখন তাদের কাছে আশা করতে হবে, সেই আশা থেকে না আশা করাই ভালো। না আশা করে কষ্ট পেয়েও কিন্তু সেটাই অনেকটা বেটার মনে হয়। আর তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। আর এই কথাগুলো না অনেক দিন থেকে মন থেকে জমে আছে, আর কার সঙ্গে বলবো বলো। যেখানেই যাবে সংসার মাঝে দেখবে তুমি 10টা মানুষ দাঁড় করিয়ে দেবে, এক একটা মানুষ এক এক রকম কথা বলবে। এর কানে গিয়ে কথাটা বলবে, শেষে যে 10 নম্বরের মানুষ আছে, সেই মানুষটার কাছে গিয়ে দেখবে সেই কথা কিন্তু একদম ভিন্ন হয়ে যাবে। তখন তুমি ওই 1 নম্বর মানুষ আর 10 নম্বর মানুষ, দুটো মানুষকে এক জায়গায় করে এনে জিজ্ঞাসা করো যে তুমি কি কথাটা বলেছিলে, একদম সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। ওই জন্য কথার পক্ষপাত করে জীবনে বেঁচে থাকার লড়াইটা নিজেকেই লড়তে হবে। সাকসেস তো একদিন হবে, তবে সেটা ধীর গতি সম্পন্ন হলেও স্বয়ং ঈশ্বর তোমাকে ঠোকর দিতে দিতে যদি একদিন সাকসেসে পৌঁছায়, তবুও কিন্তু সেই সাকসেসটা পাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। এই যে আমরা সারা বছর ভরে পরীক্ষা দিতাম, স্কুলে যখন পড়তাম, তখন বছর শেষে একদিন যখন আমাদের ওই যে ফাইনাল পরীক্ষা আসতো, তখন রেজাল্ট দিত, সেই রেজাল্টের আনন্দ অনুভূতিটা ঠিক যেমনই এই যে সংসার মাঝেও এত ঝামেলা ঝড়ঝাপটা সবটা কিন্তু সেই তেমন ব্যাপারই। আর ওই যে ওইদিকে কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একবারে স্নান করে নিয়েছি। বেশ কিছু জামা কাপড় ছিল কাঁচা ধোয়ার, আর সকাল সকাল দেখছি মোটামুটি রোদ্দুর আছে, ওই জন্য ভাবলাম যে একবারে স্নানটা সেরে নিই, তাহলে করে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এখনকার রোদ্দুর এই হলো রোদ্দুর হচ্ছে, এই হলো বৃষ্টি হচ্ছে। তো যখন রোদ্দুর দিচ্ছে, তখন না রোদ্দুরের মধ্যে তুমি 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না। আর যখন বৃষ্টি দিচ্ছে, দৌড়ে কিন্তু এসে জামা কাপড়গুলো তোলারও সময় দেবে না।
আর এই যে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, আকাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। সত্যি প্রকৃতি মনোরম, প্রকৃতির দৃশ্য যদি তুমি একবার মন মাতিয়ে নিতে পারো তাহলে কিন্তু প্রকৃতির সৌন্দর্য অপর। সেই প্রকৃতি কিন্তু তোমাকে অনেকটা পজিটিভ এনার্জি দেবে যদি একবার প্রকৃতির মধ্যে মিলেমিশে যেতে পারো। আমার এই ছাদ বাগানটা আমার কাছে কিন্তু অনেকটা শখের। আর এদিকে দেখো আমি এই নয়নতারা গাছটা থেকে ফুল তুলবো, কেননা রোদ্দুরের ভেতরে না আমি ফুল একদম তুলতে পারছি না, প্রচুর পরিমাণে মাথা গরম হয়ে যাচ্ছে। তার জন্য এই সিঁড়ির কাছে এই নয়নতারা গাছ থেকে ফুল তুলবো। আর পায়রাটা দেখছি উড়ে এসে ওখানেই রোদ্দুর পোয়াচ্ছে, জানি না বাপু ওর এই গরমের মধ্যে রোদ্দুর পোয়ায় কি মজা পাচ্ছে। আর এদিকে দেখো একটা অলকানন্দন আর কিছু ওই যে কী বলে স্বর্ণলতা, তো সেইগুলোকে বেশ ডেকোরেশন করে সুন্দর করে এই বাটিটা সাজিয়ে নিলাম, যেটা আমি প্রতিদিনই করে থাকি। তবে সব দিন তো আর সব কাজ শেয়ার করা হয় না, সংসার মাঝে এত কাজকর্ম থাকে। যারা সংসারে একা কাজ করো তারা অবশ্যই জানবে যে প্রত্যেকটা কাজ কিন্তু ধরে বেঁধে কখনো শেয়ার করা যায় না। তবে ওই যে কি আর করা যাবে, যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে আমি চেষ্টা করি শেয়ার করার। আর আজ হলো সোমবার, ওই জন্য শিবুকে আর এদিকে আমার নন্দী বাবাকে দুজনকে কিন্তু ঘি আর মধু দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর বাড়িতে দুধ বাড়ান্ত, যেহেতু আমাদের বাড়িতে কোনো গরু নেই, তো ওই জন্য গরুর দুধ কখন নিয়ে আসবে কি বৃত্তান্ত অত শত দিয়ে দরকার নেই। এই যে সামান্য গঙ্গা জল দিয়ে এখন স্নান করিয়ে দিলাম। তো যেদিনকে দুধ পাবো সেদিনকে দুধ দিয়ে অন্তত শিবু আর নন্দীকে স্নান করিয়ে দেবো। এমনই যে ধরে বেঁধে দুধ নিয়ে আসবো, এনে স্নান করব, তারপরে গিয়ে ঠাকুর পুজো হবে সেটা কিন্তু নয়। তুমি ভক্তি করে যাকে ভগবানকে একটু জল তুলসী দাও, ভগবান তাতেও কিন্তু সন্তুষ্ট। আর এদিকে ঠাকুর সেবা তো আমার শাশুড়ি মা দিয়েই গেছিলেন, আর ওইদিকে তো এখন মায়েদের সেবা দেওয়া যাবে না, তো গোপালকে সেবা দিয়ে সবাইকে বলে দিই যে তোমরা সকলে সেবা নিয়ে নাও। আর এদিকে দেখো বাজরাংবালিকে একটা জবা ফুল দিয়েছি, বড় জবা, তো মনে হচ্ছে যেন চরণটা একেবারে চকচক করছে। আর তাকে প্রণাম করে এই কথা বলে নিলাম, প্রভু তুমি সহায় হও। এটা তো সকাল থেকে শুরু করি, আর যে কবার বাইরে বেরোয় তার দর্শন পেলেই সবসময় বলতে থাকি যে প্রভু তুমি সহায় হও। তোমাদেরকে তো জাস্ট এইমাত্র বাইরেটা দেখিয়ে আসলাম। আর এই যে দেখো হাঁড়িতে দুধটা ঢেলে নিলাম, এটা হলো মায়ের বাড়ির দুধ, তো ওই জন্য আগে থেকে জ্বালিয়ে নিতে হবে, যেহেতু দুধটা ঘাটাঘাটি থাকে আর বেশিক্ষণ রেখে দিলে পরে গিয়ে নষ্ট হয়ে যায়। তো ভাবলাম আগে দুধটা জ্বালিয়ে নিই। আর এদিকে কড়াইতে দেখো তেল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে যে লবণ মাখিয়ে রাখা পটলগুলোকে এবারে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই যে পটল ভাজতে ভাজতে দুমদুমার বৃষ্টি চলেছে, তারপরে গিয়ে দৌড় মেরে গিয়ে আমি জামাকাপড়গুলো তুলে এসে তারপরে এই যে আলুগুলোকে এখন ভেজে তুলে নিচ্ছি। আর পটল আলু ভাজা হয়ে গেল, এবারে আমি চিংড়ি মাছটাকে একবারে কষিয়ে তারপরে গিয়ে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করব। কী হয় বলো তো, আগে যদি চিংড়ি মাছটা ভেজে তুলে নিই তাহলে কিন্তু ওই তেলটা কিন্তু মাছের হয়ে যায়, পরে গিয়ে আবার পটল আলু ওইগুলো ভাজা হয় না। ওই জন্য কিন্তু আগে পটল আলু ভেজে নিয়েছি, তারপরে দেখো সেই বাদবাকি তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে এই যে একেবারে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে মশলা, আদা জিরে, কয়েক কোয়া রসুন, একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো, সমস্তটাই গ্রেভি বানিয়ে নিয়ে এই যে কষিয়ে নিয়ে মোটামুটি আলু আর পটল দিয়ে দিয়েছি। আর এটা আবার একটু হালকা তেল ছাড়া মতন হয়ে আসলে মশলাটার সাথে, তখন কিন্তু এই যে পরিমাণ মতো জল দিয়ে এবারে নামানোর আগে একটু চিনি দেবো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার পটল চিংড়ি। আর ওদিকে এখনও সিদ্ধ করে রেখে দিয়েছি তোমার হচ্ছে ওই পটলের খোসা আর হচ্ছে কাঁচকলার খোসা, তো সেইগুলোকে এবারে বেটে নিতে হবে। তার আগে ভাবছি এদিকে তো বেগুনে আমার লবণ হলুদ মাখানো ছিল, তো লবণ হলুদ মাখিয়ে রেখে একটা জিনিস দেখেছি যে বেগুন থেকে তো জল সমস্তটা বেরিয়ে গেছে, আর বেগুন ভাজতে না এক ফোঁটাও তেল লাগেনি, যেমন তেল দিয়েছি ঠিক তেমনটাই তেল রয়ে গেছে। আর এদিকে দেখো সমস্ত কিছু তো আমি রেডি করে নিয়েছি, মানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, আর এদিকে কলার খোসাগুলো কিন্তু ভালো করে সিদ্ধও করে নিয়েছি। এবারে সমস্তটাই যে মিক্সিং জারে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। আর এটা কিন্তু ঘোরাতে বেশ খানিকটা অসুবিধা হয়, তো চামচি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তার মধ্যে ঘুরিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে। আর আজকে আর ওর ভেতরে আমি একটু কালো জিরে দিতে পারলাম না, যেহেতু বাড়িতে কালো জিরে বাড়ন্ত ছিল, আর কালো জিরে দিলে আর একটু টেস্ট হতো। তো যাই হোক বেগুন ভাজাগুলো তুলে নিয়ে এবারে যে গ্রেভিটা বানিয়েছি তোমার পটলের খোসা, কাঁচকলার খোসা, পেঁয়াজ, রসুন সমস্তটাই কিন্তু এর তেলের ভেতরে দিয়ে দেব, দিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দেবো। তো ওই যে বললাম আজকে কালো জিরে বাড়ন্ত, ওই জন্য দিতে পারলাম না। কালো জিরে ফোড়নে দাও কিংবা বেটে দাও, দিলে কিন্তু এই সমস্ত বাটাফুটির মধ্যে বেশ ভালো লাগে।
তো চলো এটা হতে থাকুক, ততক্ষণ এইদিকে যে বাসনগুলো জমেছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিই, আর তোমাদের গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। মৌ মণ্ডল, সম্প্রীতি মিস্ত্রি, রাজিয়া খান, কাজল অ্যাক্টিভিটি, দুলাল, শ্রাবণী মাইতি, অঙ্কিতা, লাবণী আদক। সে লিখেছে, দিদিভাই তোমার বাড়ি আমার যেতে খুব ইচ্ছা করছে। হ্যাঁ গো, তোমার যাদের যাদের ইচ্ছা হবে আমার বাড়িতে চলে আসার তোমরা অবশ্যই আসবে। তোমাদের জন্য সব সময় আমার বাড়ির দরজা খোলা আছে। তোমরা যখনই মন চাইবে যে হ্যাঁ আমি আসব, তুমি একবার কমেন্টে আমাকে জানাবে, আমি ঠিক আমার বাড়ির রাস্তা বলে দেব, তোমরা ঠিক এসে পৌঁছাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আর কমেন্ট করেছিল সুদীপ্তা দেবনাথ, টুম্পা সানা, নীলাক্ষু, স্মাইলি দীপা, দিয়া দত্ত, সুমন দাস, মনোয়ারা, ডালিয়া ঘোষ, রিমা ঘোষ, শতাব্দী। তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য। আর আশা রাখি তোমাদের কাছে প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কমেন্টের। আর দেখো তোমাদের সঙ্গে বগর বগর করতে করতে কিন্তু এদিকে আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বাসন কোসনও মাজা ধোয়া হয়ে গেছে, এখন জাস্ট গ্যাসটা পরিষ্কার করে কড়াইটা মাজবো, আর শুধু গ্যাসের এই একটাই চোলা বাকি আছে। তো চলো এর সাথে বলে রাখি, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও। আর যদি নতুন কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই তো গ্যাসটাকে ভীম জেল দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে এই যে গ্যাসের চুলা আগুনগুলো বসিয়ে দিয়ে এখন কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।